বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োগ করতে পারবেন কমিশন কর্মকর্তারা। আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান চায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র সচিব। সব অসম চুক্তি বাতিলের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। একটি ইতিহাস সেরা নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার, বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনে কমিশনের মনোযোগ, মন্তব্য ইসি সানাউল্লাহ। এবং পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন, আসামির তালিকায় রাজুক কর্মকর্তারাও। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়েছে সরকার। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশন কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করা হলো। এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 14 জানুয়ারি থেকে 60 দিনের জন্য অর্পণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গত 17 সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয়। এরপর 30 সেপ্টেম্বর নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেয়া হয়। সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন ঢাকার উদ্বেগের কথা জানান। রাতে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন, সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রচেষ্টা ও বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র সচিব। এ ধরনের ঘটনা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে ভারতের প্রতি আহ্বান জানান তৌফিক হাসান। পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাই কমিশনার জনাব প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জোরালোভাবে জানান যে এই ধরনের কার্যকলাপ, বিশেষত কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদনহীন প্রচেষ্টা এবং বিএসএফ এর সংশ্লিষ্ট প্রায়োগিক কর্মকাণ্ড দুদেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেন যে আসন্ন বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সীমান্ত নিয়ে আওয়ামী লীগ আমলের সব অসম চুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে বিএসএফ বাধ্য হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গত 6 মাসে বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক 53 বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এর ধারাবাহিকতায় হঠাৎ করেই সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি লালমনিরহাটের 3 বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারত। এতে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এমন অবস্থায় সচিবালয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সীমান্তে যেসব অসম চুক্তি আছে তা বাতিল করা হবে। বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলাকা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। সীমান্তের ব্যাপারে বাংলাদেশ কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক
ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যার সমাধান করব। 0 থেকে 150 গজের ভেতরে কোনো তৎপরতা চালানো যাবে না উল্লেখ করে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। অপরাধী যে দলের হোক কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় সরকারি কর্মচারীদের তেলবাজি থেকে সরে এসে আরও কঠোর হয়ে কাজ করার আহ্বানও জানান উপদেষ্টা। আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করেন কোন অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না। সরকারি কর্মচারীদের বলবো আপনারা তেল মারা বন্ধ করেন, ভবিষ্যতে কে আসবো পরে দেখা যাবে, আপনারা এখন কঠোর হবেন, এই হলো আপনাদের সবচেয়ে বড় সুযোগ। বিজিবির বাধার মুখে সীমান্তের শূন্য রেখায় কাটা তারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছে ভারত। আইন অমান্য করে গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাট সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন বিজিবি রংপুর 51 ব্যাটালিয়নের সহকারী পরিচালক ওমর খসরু। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন শামী সোনা। 1975 সালের সমঝোতা আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ বা প্রতিরক্ষা বিষয়ক কিছু করা যাবে না, কিন্তু তার তোয়াক্কা না করে গত 5 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণের জন্য মাটি খনন শুরু করে বিএসএফ। বিজিবির বাধায় পরদিন বন্ধ থাকলেও 7 জানুয়ারি আবারও একই কাজ করতে থাকে বিএসএফ এবং অতিরিক্ত জনবল মোতায়েন করে। এতে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পরে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে নির্মাণ কাজ বন্ধ রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরই মধ্যেই গত শুক্রবার সকাল 11টার দিকে বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে বিএসএফ সদস্যরা ভারতের মেখলিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের শূন্যরেখা বরাবর বেড়া নির্মাণ শুরু করে। বিজিবির আপত্তির মুখে আন্তর্জাতিক সীমান্ত পিলার 8/41 বরাবর কাজ চালিয়ে যেতে থাকলেও পরে দ্বিপক্ষীয় বৈঠকের পর কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। তার কাটা এবং অ্যাঙ্গেল নিয়ে এখানে ফালানোর পর পাবলিক আমরা সবাই দেখার পরে আমরা বিজিবিকে জানাই। এই ব্যারাকাটা দেওয়ার সময় বিজিবি এশিয়া প্রতিবাদ করে বা বাধা দেয়। বাধা দেওয়ার সময় ওনারা একটা কাগজ দেখায়, কাগজটাতে চুক্তি স্বাক্ষর করা আছে নাকি। এখানে এসে আমরা দেখতে পারি যে সীমানা পিলার থেকে মাত্র 5 ফিট দূরত্বে এই কাঁটাতারের বেড়াটা তারা নির্মাণ করছে, তো যেটা আসলে আন্তর্জাতিক আইনের মধ্যে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। আমরা চাইছি যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, এরা 150 গজ বাইরে ওরা টাকাটা বেড়া নির্মাণ করা হোক। বিজিবি রংপুর 51 ব্যাটালিয়নের সহকারী পরিচালক ওমর খসরু জানান, কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। গতকালকে বিএসএফ এর তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল, এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে। বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি, আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে এবং গতকাল বিকাল থেকে তারা আর সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিংয়েও তারা আসে নাই। সীমান্তে অস্থিরতা বন্ধে দুপক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আগামীতে ইতিহাস সেরা নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার, এমন আশা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেই নির্বাচন গণতন্ত্রের জন্য ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকেন এরাল্ড গুলব্র্যান্ডসনের সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি। এশিয়ায় নরওয়েজিয়ান পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে ভিত্তি হিসেবে ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তাও চান প্রফেসর ইউনূস। স্থানীয় নয়, জাতীয় নির্বাচনে কমিশনের পূর্ণ মনোযোগ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অন্য সব প্রস্তুতি আপনা আপনি সম্পন্ন হয়ে যাবে মন্তব্য করে ইসি জাতীয় নির্বাচনের দিকেই এগোচ্ছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশনার। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে
জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয় সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অগণতান্ত্রিক উপায়ে দেশ বেশি দিন চলতে পারে না জানিয়ে বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেলে দলের নিজস্ব ভাবনার প্রতিফলন ঘটবে বলেও জানান তিনি। এদিকে বিগত পতিত সরকার দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছে বলে অভিযোগ করলেন দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিম ভুঁইয়া। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি। দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখে। বৈঠকে মূলত নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপি ক্ষমতায় গেলে ইইউর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে জানান আমির খসরু। অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না এবং জনগণের ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। এই যে গর্তের থেকে বের করে তুলে আনার জন্য যে প্রোগ্রাম বিএনপি ইতিমধ্যে নিয়েছে এবং এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করব এবং বাংলাদেশের স্বার্থে সেই কার্য অব্যাহত থাকবে। এদিকে ভাসানটেক থানার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, আবারও যাতে দেশে ফেসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য সেই স্বৈরাচার মুক্ত আমরা এখন হয়েছি, কিন্তু এই স্বৈরাচার মুক্ত করতে গিয়ে আমাদের যে আন্দোলন, যে সংগ্রাম আপনারা করেছেন, যে নির্যাতনের শিকার হয়েছেন, এটা কি ভুলে যাবেন আপনারা কেউ? এটা ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ, এটাকে মনে রাখতে হবে, কারণ আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। এ সময় গত 16 বছরে বিএনপি নেতাকর্মীদের ত্যাগ স্মরণ করিয়ে দেন আমিনুল হক। এই জনগণকে নিয়ে আমাদের পথ চলা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে 60 কাঠা প্লট বরাদ্দের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। হত্যা মামলার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির মামলা করল দুদক। রোববার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি জানান। তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের একাধিক কর্মকর্তাকেও মামলায় আসামি করা হচ্ছে। সাইমা ওয়াজিদ পুতুল, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। দেশের গণমাধ্যম বর্তমানে অকল্পনীয় স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, গত 1.5 দশকে উন্নয়ন বন্দনায় চাপা পড়েছে মানুষের কান্না, আর এই খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি জুৎসই পদ্ধতি খুঁজে বের করার আহ্বান জানান গণমাধ্যম প্রতিনিধিরা। উষা ফেরদৌসের রিপোর্ট। রাজধানীর গুলশানের একটি হোটেলে অক্সফামের উদ্যোগে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিদেশি কূটনীতিক, বিশিষ্টজন ও গণমাধ্যমের প্রতিনিধিরা। Work with media to improve the quality and quantity of environmental reporting in Bangladesh. Accurate, high-quality information offered to the public through professional journalism has a positive
influence on democracy. এতে বক্তারা বলেন, এক মঞ্চে দাঁড়িয়ে দেশের উন্নয়নে কাজ করার চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জুৎসই পদ্ধতি দরকার। ফ্রিডম অফ প্রেস বা ফ্রিডম অফ স্পিচের যে কথাগুলি বলি, আসলে সেটা কখনোই সেভাবে রক্ষিত হয় না। ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ করবে, এই জিনিসটা অক্সফামের একদম কোর জায়গা থেকে, আমাদের যে স্ট্র্যাটেজিক জায়গা আছে সেই স্ট্র্যাটেজিক জায়গাটার সাথে সম্পৃক্ত। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যে উন্নয়ন বৈষম্য এবং দরিদ্র মানুষের চাপা কান্না বাড়ায়, সে উন্নয়ন থেকে বেরিয়ে আসতে হবে। 20-30 বছরে যে ধরনের উন্নয়ন বাংলাদেশে হয়েছে, বিশেষ করে গত 1.5 দশকে, সেটা মানুষকে আরো ডিসএম্পাওয়ার্ড করেছে, বৈষম্য বাড়িয়েছে, দারিদ্র বাড়িয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্তমানে দেশের গণমাধ্যম অকল্পনীয় স্বাধীনতা ভোগ করছে। There is a perfect, I think, like unprecedented media freedom. You can ask any question. You can criticize me. You can criticize our chief advisor. You can criticize the advisory panel of advisors. You can criticize everyone. জবাবদিহির মাধ্যমে ক্ষমতাধরদের দায়বদ্ধতার আওতায় নিয়ে আসার এখনই সেরা সময় বলেও মত দেন প্রেস সচিব। We think that for democracy to be institutionalized, first thing we need to have is media freedom, and we are trying to ensure that that kind of perfect media atmosphere where anyone can pursue any stories without fear or favor. দেশের 54টি নদ নদী এখন দূষিত উল্লেখ করে প্রেস সচিব বলেন, পরিস্থিতি আরো খারাপ হলে ভবিষ্যৎ প্রজন্ম আর এদেশে বাস করতে চাইবে না। We are creating jobs by harming our environment. উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর জাঙ্খারপুলে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও 7 জনকে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য 23 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ। মামলায় বলা হয়েছে, কনস্টেবল সুজন ঠান্ডা মাথায় 5 আগস্ট সকালে জাঙ্খারপুলে ছাত্র জনতার উপর গুলি চালায় এবং এ সময় তাকে উৎফুল্ল দেখা গেছে। 7 জনকে হত্যা করেছেন এবং তার যে গেস্টার পোস্টার ছিল তাতে দেখা যাচ্ছে, মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি। ওই ঘটনার সময় আরও কারা কারা জড়িত ছিল সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। দেশের বাইরের খবর। সর্বকালের ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। এতে পুড়ে গেছে সৈকত শহর মালিবুর 1/3। শনিবার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও বাতাস দিক পরিবর্তন করায় তা ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলসের উত্তর পূর্ব এলাকায়। আগুন নেভাতে দমকল বাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন প্রায় 1000 কারাবন্দী। পরিস্থিতির ভয়াবহতায় শহরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। দাবানলের ভয়াবহতা এখনও কমেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। ইতোমধ্যে আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় 10,000 ঘরবাড়ি ও 37,000 একর জমি। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। এ দাবানলে পুড়ে গেছে লস অ্যাঞ্জেলেসের সৈকত শহর মালিবুর 1/3। মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট জানান, 3 মাসের মধ্যে মালিবু 3টি দাবানলের মুখোমুখি হয়েছে, যার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। বাতাসের দিক পরিবর্তন হওয়ায় আগুন এখন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্ব এলাকাগুলোতেও। এতে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রায় 1000 কারাবন্দী। দাবানলের বিপজ্জনক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস। এতে শহরের বাতাসে বিষাক্ত মেঘ ছড়িয়ে দিচ্ছে, ফলে বিস্তীর্ণ অঞ্চল শ্বাসরোধী ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এই অবস্থায় শহরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। লিটন দাসকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল শান্তকে অধিনায়ক রেখে 15 সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বোলিংয়ে নিষেধাজ্ঞার কারণে রাখা হয়নি সাকিব আল হাসানকেও। আরও বাদ পড়েছেন আফিফ, শরীফুল ও হাসান মাহমুদ। দুপুরে বিসিবি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে দল ঘোষণা করা হয়। আরও থাকছে মুদাসিল আলীর প্রতিবেদনে।
বিপিএল উত্তেজনার মাঝে ক্রিকেট অঙ্গনে এখন সবাই প্রহর গুনছে চ্যাম্পিয়ন্স ট্রফির। 19 ফেব্রুয়ারিতে পাকিস্তানে পর্দা উঠছে টুর্নামেন্টের। পাকিস্তানের পাশাপাশি খেলা হবে আরব আমিরাতেও। সেই আয়োজনকে সামনে রেখে ঘোষণা করা হয় বাংলাদেশ স্কোয়াড। অফ ফর্মে থাকা লিটন দাসকে রাখা হয়নি দলে। তামিম তো আগেই অবসরের ঘোষণা দিয়েছেন। বোলিং নিষেধাজ্ঞায় সাকিব আল হাসানের আশাও শেষ। সুমাইয়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম। নাজমুল শান্ত নেতৃত্বে এ দলে অভিজ্ঞ সিনিয়রদের মধ্যে কেবল আছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ ও সৌম্য। তরুণ হলেও মিরাজকে অভিজ্ঞ বলা যেতে পারে। তবে তাওহিদ হৃদয়, নাহিদ রানা, পারভেজ ইমন, নাসুম, রিশাদ মিলিয়ে টকবগে তরুণদের সংখ্যাই এখানে ভারী। দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে জানতে চাওয়া হয় লিটনকে বাদ দিয়ে পারভেজ হোসেন ইমন কতটুকু শক্তি দেবে দলে। লিটনের ক্রিকেট অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি জানিয়ে তিনি বলেন আগ্রাসী খেলতে পারবে এমন ধারণা থেকেই পারভেজ ইমনকে রাখা হয়েছে দলে। দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। আনকরা তরুণদের নিয়ে কতটুকু এগোতে পারবে টাইগাররা সে প্রশ্নেরও জবাব দেন লিপু। লম্বা রানের ইনিংস তারা করতে হবে। আমার বিশ্বাস যে হয়তো রাওয়ালপিন্ডিতে আমরা এরকম বড় রানের ইনিংস দেখবো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে। বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও শুধু ব্যাটিং হিসেবে সাকিব আল হাসানকে ভরসা করতে পারেনি বিসিবি। পাশাপাশি অবসর নেয় তামিম ইকবালকে মিস করার কথাও জানান প্রধান নির্বাচক। বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড এমফাসিসটা দিই। তামিম ইকবালের মতো একজন খেলোয়াড় যদি তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে, তাহলে দল অনেক উপকৃত হতো। সবকিছু ঠিক থাকলে দুবাইতে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু হবে টাইগারদের। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একটা। আরও 2 মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োগ করতে পারবেন কমিশন কর্মকর্তারা। আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান চায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র সচিব। সব অসম চুক্তি বাতিলের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। একটি ইতিহাস সেরা নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার, বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনে কমিশনের মনোযোগ, মন্তব্য ইসি সানাউল্লাহ। এবং পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন। আসামির তালিকায় রাজুক কর্মকর্তারাও। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।